বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় এই অংশে পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ এটি কিভাবে হয়েছিল তার একটা ধারাবাহিকতা আমরা আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে একটু কথা বলব। তো এই পদার্থবিজ্ঞানের এই বিকাশটাকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করি। একটি আদি পর্ব, যেটা যীশু খ্রিস্টের জন্মের পূর্ব থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটি চলে আসছে এবং সেখানে বেশ কিছু মহান বিজ্ঞানীদের হাত ধরে এই পদার্থবিজ্ঞানটা তোমার সমৃদ্ধশালী হয়েছে। আমি উল্লেখযোগ্য দু একটা বিজ্ঞানীর নাম এখানে উল্লেখ করছি, এগুলো তোমাদের নৈবেত্তিকে কিন্তু আসার মতো। যেমন গ্রিক বিজ্ঞানী থেলিসের কথা উল্লেখ আছে, যিনি তোমার ধর্ম, অতীন্দ্রিয়, পৌরাণিক কাহিনী ভিত্তিক বিভিন্ন ব্যাখ্যা করতে তিনি অস্বীকার করেন। তিনি কি করেছিলেন? তিনি সূর্য গ্রহণের যে ভবিষ্যৎবাণী সেটা করেছিলেন এবং লোডস্টোনের যে চুম্বক ধর্ম সেটি ছিল সেটা তিনি জানতেন। স্টোন মানে হলো পাথর, আসলে ভারী পাথর, এটা লৌহ বা লৌহ জাতীয় পদার্থকে বোঝানো হয়। সে সময়ে আরেকটা বিখ্যাত গণিতবিদের নাম আমরা এখানে জানতে পারি। এর নাম হলো তোমার বিজ্ঞানী পিথাগোরাস। পিথাগোরাস সে সময় জ্যামিতিক বিষয়ে এবং গাণিতিক বিষয়ে তার গুরুত্বপূর্ণ কতগুলো আবিষ্কার ছিল। তিনি মানুষের মনের সাথে গাণিতিক সূত্রকে সমন্বয় করে একটা সুশৃঙ্খল সুবিন্যস্ত কিছু একটা আবিষ্কার করার তিনি প্রচেষ্টা চালাইছেন। অর্থাৎ সবগুলোই সূত্রের মধ্যে বাঁধা যাবে এইরকম একটা মানসিক কাঠামোর কথা তিনি ভাবছিলেন। আমরা জ্যামিতিক অংশে বিশেষ করে জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেটা কিন্তু এই বিখ্যাত পিথাগোরাসের উপপাদ্য। এরপর যে বিজ্ঞানীর কথা আমরা এখানে উল্লেখ করতে পারি তার নাম হলো অ্যারিস্টটল। দেখো, অ্যারিস্টটলের মূল অপশনটা ছিল এরকম যে পৃথিবীতে যে বিভিন্ন পদার্থ তৈরি হয়েছে তা মূলত এই মাটি, পানি, আগুন, বাতাস এই অপশনগুলো দ্বারা তৈরি হয়েছে। এটা সংস্কৃত ভাষায় আমরা একটা বইতে পড়েছিলাম ছোটতে। এটা হলো থিটি অফ টেস মরুদ্বম। তো এই অপশনগুলো এখানে আছে। এখানে কিন্তু এই কোন বিজ্ঞানী কি জিনিস আবিষ্কার করেছে এবং সেটার উপর কি কি ধারণা আছে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে। এবং এই অংশ থেকে কিন্তু নৈবেত্তিকের জন্যই প্রশ্নটা মূলত সেট আপ হয়। দেখো, বিজ্ঞানী অ্যারিস্টোকার্সের অপশনটা আছে। ইনি মূলত সৌরজগৎ কেন্দ্রিক একটা ধারণা আমাদের কাছে উপস্থাপন করেন। অর্থাৎ সৌরজগতের কেন্দ্রে যে সূর্য আছে, সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, এই সংক্রান্ত ধারণা কিন্তু ইনি আমাদের কাছে উপস্থাপন করেন। এরপর যে বিজ্ঞানীর বিষয়টা এখানে সবচেয়ে বেশি উল্লেখ আছে সেটি হলো তোমার বিজ্ঞানী গ্যালিলিও এবং আর্কিমিডিস। তো আমরা
গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের কথা আমরা এখানে বলতে পারি। বিশেষ করে তিনি যে কাজটা করেছিলেন তা হলো কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি কিন্তু কিছু ওজন হারাবে, এবং এই ওজন হারানোর ফলে তোমার বস্তু কি হারে ওজন হারাবে সেটার উপর রিলেশনটা দেখা যাবে। রূপা, তোমার মনে হয় নেটওয়ার্ক কি ডিস্টার্ব হচ্ছিল? রূপা, আমার কথা শুনতে পাচ্ছ? সূর্যরশ্মিকে একত্রিত করে সেই সময় গ্রিকরা যে যুদ্ধ করত, হ্যাঁ স্যার, মনে হয়। হ্যাঁ, সেই যুদ্ধ করার সময় দূর থেকে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দূর থেকে তোমার এই যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখন দেখো, পরীক্ষায় যখন প্রশ্ন সেট আপ হবে, বলা হবে আর্কিমিডিসের অবদান কি, আমরা অবশ্যই এখানে বলবো যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়, সেই বিষয়ে ইনি কথা বলছেন। তারপরে গুলীয় আয়নায় কেন্দ্রীভূত করে শত্রুর জাহাজকে আগুন ধরা দেওয়ার কাজটা এখানে সুসম্পন্ন হয়েছে। এরপরে দীর্ঘ প্রায় ১,৫০০ বৎসর যাবৎ বিজ্ঞানের চর্চা কিন্তু বন্ধ ছিল, মানে এটাকে এক ধরনের বন্ধ্যাকাল বলা হয়। মানে এই সময় জ্ঞান বিজ্ঞানে তেমন কোনো চর্চা হয়নি। এরপর ভারতীয় বিজ্ঞানী আচার্য ভট্ট, উনি শূন্যর ব্যবহার নিয়ে তাৎপর্যপূর্ণ গবেষণা করেন, এবং এটি কিন্তু সরাসরি এনার নাম দিয়ে নৈবেত্তিকে প্রশ্ন হয় যে আচার্য ভট্ট উনি কিসের ব্যবহার নিয়ে আলোচনা করেন। এরপরে আল খোয়ারজমি, যিনি একজন মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানী, তার কথা আমরা উল্লেখ করতে পারি। তার লেখা আল জাবির বই থেকেই বর্তমানে অ্যালজাবরা বা বীজগণিত বিষয়টি এসেছে। এটা নৈবেত্তিকে কিন্তু প্রায়ই আসে যে অ্যালজাবরা এর প্রবক্তা কে। আমি আবারও বলতেছি, এখানে যে অংশটা পড়াচ্ছি এটা মূলত কিন্তু নৈবেত্তিকের জন্য। এরপরে বায়ুকল নিয়ে প্রশ্ন হয়। বায়ুকলের প্রশ্ন পরীক্ষায় আসলে সেটা হয় হলো আল মাসুদি, এনার নাম দিয়ে। ওমর খৈয়ামের নাম আমরা অনেকে হয়তো শুনে থাকবো। ইনি একজন কবি এবং দার্শনিক ছিলেন, এবং তার গণিত বিষয়ে খুব ভালো জ্ঞান ছিল আর কি। এনার একটা বিখ্যাত শ্লোক লাইন আমি পড়েছি একটা বইতে। তো তিনি বলেছেন যে কোনো মানুষের যদি মদ, তার প্রেয়সী একজন কেউ এবং একটি কাব্যের বই যদি কাছে থাকে তাহলে উনি পৃথিবীতেই স্বর্গ রচনা করবেন। তো সৈয়দ মুস্তফা আলী তার বই পড়া গ্রন্থে এখানে উল্লেখ করেছে যে আসলে সবই এক সময় শেষ হয়ে যাবে, মদও শেষ হয়ে যাবে, প্রেয়সীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বাট ওই কাব্য গ্রন্থটি হয়তো অমর হয়ে বেঁচে থাকবে। এখন চীনা গণিতবিদ এবং বিভিন্ন পদার্থবিদ তারা কিন্তু নানা রকম আহ গবেষণার মধ্যে এই শেন কুয়ারের নাম এখানে উল্লেখ করা আছে, যিনি চুম্বক ধর্ম নিয়ে কাজ করেছেন, কম্পাসের অংশ নিয়ে ইনি কাজ করেছেন।
আমার এখানে একটা পরামর্শ হলো যে এই জায়গাতে যে নামগুলো দেয়া আছে খুবই কম দেওয়া আছে। এটা আসলে এখানকার চাইতে তোমরা যদি এই ইতিহাসগুলো পড়ো, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন সেট আপ হয়, আমি দেখাচ্ছি, তাহলে আমার মনে হয় যে এটা পূর্ণাঙ্গ রূপে জানতে পারবা। কারণ প্রথম অধ্যায় থেকে এই ইতিহাস থেকে যে অন্তত 2-3টা প্রশ্ন সেট আপ হয়, সেটা কিন্তু তোমার এই অংশগুলোর ভিতরেই কমন পাওয়া যায়। এটা ভালোভাবে ঠান্ডা মাথায় রিডিং করলেই কমন হয়। এই যে এখান থেকে এখানে দেখো একদম ক্লিয়ার করে সমস্ত ঘটনাগুলো লেখা আছে, বাট নতুন বইতে এটি ওইভাবে লেখা নেই। একবার পর পর সব দেওয়া আছে। এই যে আমি যদি আগের দিকে নিয়ে যাই, দেখো এই যে কেপলার, গ্যালিলিও, নিউটন, আধুনিক অপশন শুরু, আহ তারপরে তোমার হলো এই যে মধ্যযুগ, এই যে প্রাচীন যুগ, এগুলো সব একবারে ভেঙে ভেঙে দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হলো যে নতুন বইতে এত ডিটেলস এগুলো দেয়া নাই, কিন্তু এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। তো আশা করি এটি আহ মানে পড়ে নিবা আর কি। প্রয়োজন হলে আমি এই অংশ তোমাদের সরবরাহ করবো, তোমরা দেখে নিও। এখন তোমাদের সিলেবাসের বইয়ের মূল পঠিত অংশের দিকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। সেটা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আমরা প্রথমেই দেখব হলো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে পদার্থবিজ্ঞানটা আমাদের তৈরি করা হয়েছে। প্রথমত আমরা সবাই জানি যে পদার্থবিজ্ঞান পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করে। অর্থাৎ যেখানে শক্তি আছে, যেখানে পদার্থ আছে, এদের মধ্যে রিলেশন কি হবে সেটা নিয়ে আলোচনা করে। এই প্রকৃতিতে বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলোকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না। এমন আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। আমি যে যে টপিকস গুলো পড়াচ্ছি এখন মনে হয় তোমার বুঝে নেওয়ার মতো টপিক আসবে। এখানে উদ্দেশ্য নিয়ে যেটা বলা জি হচ্ছে যে আমরা আসলে কি উদ্দেশ্যে এই পদার্থবিজ্ঞান করি। পদার্থবিজ্ঞান পড়ার পেছনে মূল কারণ হলো প্রকৃতির রহস্য উদ্ঘাটন এবং এ সংক্রান্ত নিয়মটা তৈরি করা। দেখো, বিজ্ঞানী নিউটন কি করেছিলেন? উনি আপেল গাছের নিচে বসে আছেন। আপেলটা যখন নিচে পড়ে গেল, তখন কিন্তু তিনি দেখলেন যে আপেলটা কেন পড়লো। এখন দেখো, এই যে প্রকৃতি রহস্য উদ্ঘাটন, এটা কি আমি যে কথা বলছিলাম যে নিউটন তার একটা, এখানে যে গল্পটা আমরা সবাই জানি, আপেল গাছের নিচে বসে উনি অনেক বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন। ইতোমধ্যে একটা আপেল যখন উপর থেকে নিচে পড়লো, তখন তিনি ভাবলেন যে আপেলটা নিচে পড়লো কেন, কি কারণে এটি পড়লো। এই কারণটা উনি উদ্ঘাটন করতে গিয়ে দেখলেন যে পৃথিবী নিশ্চয়ই ও আপেলকে নিচের দিকে টানছে। তাহলে এখান থেকে তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করলেন। তাহলে মহাকর্ষ সূত্রটা আবিষ্কার হয়েছে প্রকৃতির একটা নিয়ম থেকে, আর পদার্থবিজ্ঞান এই নিয়মেরই ব্যাখ্যা দিয়ে থাকে। আমরা কি চাইলে কোনো বস্তু পৃথিবী আকর্ষণ করে, এই আকর্ষণকে চেঞ্জ করতে পারবো কি, বলতো? কোনো বস্তুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো? এমন মনে হয় স্যার। তাই আকর্ষণকে চেঞ্জ করা যায়? তুমি যদি বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে লাফ দাও, পৃথিবী কি কখনো তোমাকে নিচের দিকে টানবে না উপর দিকে ঠেলবে?
পৃথিবী কোন দিকে টানবে, নিচের দিকে না উপরের দিকে? তুমি যদি বিল্ডিং থেকে নিচের দিকে লাফ দাও, পৃথিবী তোমাকে কোন দিকে টানবে, নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে স্যার। নিচের দিকে। এটা কি কখনো চেঞ্জ হবে? না স্যার। হবে না। কি আমি হবে? এই কথাটাই বলতে চাচ্ছি, এটা প্রকৃতির নিয়ম, এটা চেঞ্জ করা যাবে না। আর পদার্থবিজ্ঞান এই নিয়মটার ব্যাখ্যা দিয়েছে। এই যে মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ তৈরি হয়, এটা হয় না? জি। মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ তৈরি হয় কি না? বিদ্যুৎ চমকায় না? বুঝতে পারছো না আমার কথা? বর্জ্য বিদ্যুৎ হয় না? জি। তাহলে এখানেও কিন্তু এই ফিজিক্সের নিয়মটা চলে আসছে। ওখানে বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, ফিজিক্সের ব্যাখ্যা দেয়। তার মানে প্রকৃতির ঘটনার ব্যাখ্যা কে দেয়? পদার্থবিজ্ঞান। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এখন দেখো, যেহেতু ফিজিক্স এগুলোর সমাধান দিচ্ছে, ঠিক সেই কারণে ফিজিক্সের আমাদের প্রয়োজন। এখন আমরা দেখব ফার্স্ট পড়া। এখান থেকে সরাসরি এখন যে অংশ পড়া শুরু করতেছি, এই অংশটা হলো তোমার সৃজনশীলে ক খ তে আসে এবং প্র্যাকটিক্যালেও এখান থেকে প্রশ্ন করা হয়। তা আমি এই সেশনের পড়াটা আর একটা আলাদা কাঠামোর মধ্যে ইনশাল্লাহ আলোচনা করতে চাই।